আচ্ছা, এর আগের ক্লাসে আমরা আগেরটুকু পর্যন্ত পড়েছিলাম যে পিপিই কি, পিপিই রিলেটেড যতগুলো কথা ছিল, ছবিও দেখেছিলাম, পিপিই সম্পর্কে পড়েছিলাম। এখন আমরা পড়বো হচ্ছে সফটওয়্যারের তালিকা আর অন্যান্য সফটওয়্যারের উপর নির্ভরশীলতা। না, এটাও আমরা পড়েছিলাম গত ক্লাস। থার্ড পার্টি সফটওয়্যার গুলা কি, কিছু সফটওয়্যার থেকে যেটা সরাসরি ইনস্টল করা যায় না, এটা ইনস্টল করার জন্য থার্ড পার্টি কিছু সফটওয়্যার আমাদের আগে ইনস্টল করতে হয়। তারপরে আমি ওই সফটওয়্যার গুলো যেটা ইনস্টল করতে চাচ্ছি সেটা ইনস্টল করতে পারবো। তারপরে হচ্ছে সফটওয়্যার লাইসেন্সের খরচ নির্ধারণ করা। অর্থাৎ আমি যে সফটওয়্যারটা ইউজ করব সেটা কি পাইরেসি সফটওয়্যার, পাইরেসি মানে কপি করা সফটওয়্যার নাকি, হ্যাঁ, বা চুরি করা সফটওয়্যার নাকি, নাকি এটার লাইসেন্স আছে, লাইসেন্স থাকলে সেই লাইসেন্সের খরচ কেমন, এইগুলা রিলেটেড কথাবার্তা। যে যদিও আমাদের দেশে পাইরেসি সফটওয়্যার ব্যবহারের প্রবণতা অনেক বেশি, কিন্তু দেরিতে হলেও এদেশের কর্পোরেট অফিস সমূহ আর সরকারি যে অফিসগুলো থাকে সেখানে এখন আবার সবাই লাইসেন্সকৃত সফটওয়্যার গুলা ব্যবহার করতেছে বেশি। কিন্তু আগে সবাই পাইরেসি সফটওয়্যার যেগুলো থাকতো, কপি সফটওয়্যার বা চুরি করা সফটওয়্যার, ওগুলো তারা ইউজ করতো। তারপর বলছি, তাই এক তাই কোনো নেটওয়ার্ক স্থাপনকালে ব্যবহৃত সফটওয়্যার সমূহ ক্রয় করতে হলে লাইসেন্সকৃত সফটওয়্যারের দাম নির্ধারণ করে খরচের তালিকায় যোগ করতে হয়। তার মানে আমি যদি একটা অফিসে নেটওয়ার্ক স্থাপন করতে চাই, একটা নেটওয়ার্কিং করতে চাই, তাহলে সেখানে আবার আমার কোন কোন সফটওয়্যার আমি ইনস্টল করে দিব এবং সেই সফটওয়্যার গুলার লাইসেন্সের দাম কত হবে, সফটওয়্যারের দাম কত হবে, সেটাও আমার ওই খরচের তালিকায় যোগ করে দিতে হবে। যে হ্যাঁ, আমি এই সফটওয়্যার গুলোকে ইনস্টল করে দিচ্ছি নেটওয়ার্কিং এর সময়, কিন্তু এগুলোর যেহেতু লাইসেন্স আছে তো এগুলার একটা খরচও আছে। এখানে ছবি দিয়ে দিছি যে কিভাবে আমরা কস্ট অফ ওনারশিপ, কিসের ওনারশিপ, লাইসেন্সের খরচ কেমন হতে পারে সেটা। তারপরে বলছে বিভিন্ন ধরনের ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের লাইসেন্স সফটওয়্যার পাওয়া যায়। দেখতে হবে সফটওয়্যারটি কি ধরনের কাজের জন্য নির্ধারিত হয়েছে, কাজের সাথে সামঞ্জস্য রেখে সফটওয়্যারের ভার্সন ঠিক করতে হবে। যেমন হতে পারে সফটওয়্যারের এন্টারপ্রাইজ এডিশন, আবার হতে পারে সফটওয়্যারের কাস্টম এডিশন। অর্থাৎ সফটওয়্যার আমি লাইসেন্স নিচ্ছি ঠিক আছে, কিন্তু প্রতিবার তো প্রতি বছর বা কয়েক বছর পর পর সফটওয়্যার গুলো আপডেট হয়, আপডেট ভার্সন বের হয়। তো সেই আপডেট ভার্সন গুলো যখন বের হয় তখন সেগুলোর দামগুলোর মধ্যেও চেঞ্জ আসে। কারণ যেহেতু সফটওয়্যারটা আপডেট হয়েছে, সেখানে আরো কিছু এডিশনাল ফাংশন অ্যাড হয়েছে, আপগ্রেড হয়েছে, তাহলে তার প্রাইসটাও, সেটার যে প্রাইস থাকে বা লাইসেন্সের যে প্রাইস থাকে সেটাও আপগ্রেড হয়েছে। এখানে কিছু সফটওয়্যারের ছবি দেওয়া আছে, যেমন উইন্ডোজ 7 আছে, ওরাকল আছে, তারপর ইন্টারনেট সিকিউরিটি মানে অ্যান্টিভাইরাস যেটা সেটা। তারপর ইনস্টলেশন পরিকল্পনা নথিভুক্ত করা। অর্থাৎ আমি যদি একটা সফটওয়্যারকে ইনস্টল করি তাহলে সেটার কিছু ডকুমেন্ট থাকতে হবে। কি কোন রকমের ডকুমেন্ট? কোন নেটওয়ার্কে একটি কম্পিউটার স্থাপন করতে হলে কি কি সফটওয়্যার প্রয়োজন তার ডকুমেন্টেশনে উল্লেখপূর্বক সমস্ত ইনস্টলেশন প্রসেস ধাপে ধাপে নথিভুক্ত করতে হয়। অর্থাৎ আমি যদি একটা সফটওয়্যার ইনস্টল করি তাহলে সেটার একটা ডকুমেন্টস থাকবে যে কোন স্টেপের পরে কোন স্টেপ ফলো করতে হবে আমার, সেটার একটা পুরো ডকুমেন্ট থাকে। কারণ এই ডকুমেন্ট আমাদের কি কাজে লাগবে, মানে এই সফটওয়্যারটা, আমি একটা সফটওয়্যার নামালাম, ইনস্টল করে ফেললাম বা কিনে নিয়ে আসলাম, ইনস্টল করে ফেললাম, কিন্তু ইনস্টল করার তো কিছু প্রসেস আছে, সেই প্রসেস গুলো আমার ফলো করতে হবে। কেন? কারণ অপারেটিং সিস্টেম ইনস্টল করার প্রক্রিয়া ধাপে ধাপে উল্লেখপূর্বক ডকুমেন্টে উল্লেখ করতে হবে। অর্থাৎ আমি যদি একটা ফার্স্টে অপারেটিং সিস্টেম ইনস্টল করি তাহলে কোন ধাপে কি কাজ করছি সেটা উল্লেখ করতে হবে। তারপরে ল্যাব বা অন্যান্য ইউটিলিটি সফটওয়্যার যদি ইনস্টল করি সেটা উল্লেখ করতে হবে। অফিস সফটওয়্যার যেমন মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, হুম, ওয়ার্ড আছে, এগুলো যদি আমি ইনস্টল করি, অ্যান্টিভাইরাস ইনস্টল করি, সেগুলাও সেগুলোর প্রক্রিয়াও উল্লেখ করে দিতে হবে। তারপরে বলছে উক্ত নেটওয়ার্কে যেসব সার্ভিস অ্যাড হবে তাদের ইনস্টলেশন প্রক্রিয়াও আমরা উল্লেখ করে দিব। অর্থাৎ নেটওয়ার্কিং করার সময় আমি
অপারেটিং সিস্টেম ইনস্টল করলাম, কোন অ্যান্টিভাইরাস ইনস্টল করলাম, কোন আদার্স সফটওয়্যার বা অফিস সফটওয়্যার কি কি ইনস্টল করলাম, বা অ্যাডিশনাল কি কি সার্ভিস আমি ওই নেটওয়ার্ক থেকে পাবো, সেটা কি কি অ্যাড করলাম, সবকিছু আমার বলে দিতে হবে। এমনকি ইন্টারনেট থেকে কিছু যদি ডাউনলোড করতে চাই, তাহলে ইন্টারনেট ডাউনলোড করার সফটওয়্যারের নাম কি, এটা আপনাদের পরীক্ষায় আসে যে ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করতে হলে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়, তখন বলবেন আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। বা ইন্টারনেট থেকে যদি আমি কোনো কিছু ডাউনলোড করতে চাই, তাহলে আমার কম্পিউটারে কোন সফটওয়্যারটা ইনস্টল করব, তখন বলবেন আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টল করতে হবে। তবে সে সম্পর্কেও বর্ণনা ডকুমেন্টে লিপিবদ্ধ করতে হবে। তারপর বলছে ইনস্টলেশন পরিকল্পনা বাজেট প্রতিষ্ঠানের উপযুক্ত ব্যক্তি থেকে অনুমোদন করা। ইনস্টলেশনের যে পরিকল্পনা, বাজেট, তারপরে কখন শুরু হলো কখন শেষ হলো, সবকিছু প্রথমে অথরাইজড পার্সন বা যিনি অনুমোদন দেবেন, যে পারমিশন দিবে, অর্থাৎ আপনি একটা অফিসে তো এই কাজগুলো করতেছেন, তাই না? তো তার কাছে অর্থাৎ আপনার তো তার থেকে পারমিশন নিতে হবে, তার কাছে সবকিছু বুঝাই দিতে হবে যে আমি, এটা হচ্ছে বাজেট, এই ইনস্টলেশন গুলো আমার করতে হবে, আর এটা হচ্ছে এগুলার বাজেট, এটা রিলেটেড যত কথা আছে সবকিছু আমার তাকে বলতে হবে। তার কারণ মালিক তো আমি না, আমি তো কারো একজনের জন্য কাজ করছি, তাকে আমার বলতে হবে এগুলা। তিনি যদি তা গ্রহণ করেন এবং অনুমোদন দেন, তাহলে কাজ শুরু করবেন। মানে সে যদি, আপনি তাকে সব বুঝাবেন, সে শুধু আপনাকে ডেকে বললো আমার এই ল্যাবের মধ্যে নেটওয়ার্কিং করে দেন, এখন তখন আপনি তাকে আগে এখন আপনি নেটওয়ার্কিং করে দিলেন, করে দেওয়ার পরে তাকে যখন বিলটা ধরাবেন, সে হয়তো বলবে এত টাকা লাগবে কেন, এত টাকার বিল আসে কিভাবে, আমি তো কিছুই বুঝতেছি না, এত টাকা লাগার তো কথা না। এই কারণে এই সমস্যাগুলো যদি না হয়, সমস্যাগুলো যেন না হয়, সেজন্য আগে ইনস্টলেশন কি করতে হবে, কি কি কাজ করতে হবে, সব পরিকল্পনা তাকে বুঝাবেন, বাজেট গুলো বুঝাবেন যে কত খরচ যাবে। তারপরে যদি সে বলে হ্যাঁ ঠিক আছে করেন, তাহলে আপনি করবেন, না হলে করবেন না। এগুলো কি, এগুলা আইটি সাপোর্টের কাজ। যখন আপনি কোনো আইটি টেকনিশিয়ান বা আইটি ইঞ্জিনিয়ার হিসেবে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন, তখন এই নিয়মগুলা ফলো করবেন। তারপরে বসে এমনও হতে পারে উইন্ডোজের সফটওয়্যার বেশি দাম হলে ওই ব্যক্তি, মানে যে হচ্ছে মালিক, সে কি করবে, সে বলতে পারে যে লিনাক্স অপারেটিং সিস্টেম তাহলে আপনি ইউজ করেন, যদি উইন্ডোজ সফটওয়্যারের দাম বেশি পড়ে। যেমন উইন্ডোজ সফটওয়্যারের দাম কত, এই যে আমরা যেটা নর্মালি ইউজ করি এটা কি সিডি থেকে বা ডাউনলোড করে ইউজ করি, বাট যেটা অথরাইজড একদম লাইসেন্স আছে, সেটার দাম 4,000 টাকা, 3,500 টাকা এরকম পড়ে। উইন্ডোজ এর দাম, যেটার লাইসেন্স আছে সেটা। তো এখন যদি আপনি মালিককে বলেন যে আমি উইন্ডোজ ইনস্টল করব, অথরাইজড উইন্ডোজ যেটা, যেটা লাইসেন্স আছে, সেটার দাম 3,500 টাকা পড়বে। এখন সে যদি বলে যে না, এত দামি সফটওয়্যার আমি ইনস্টল করব না, আপনি লিনাক্স লাগাই দেন, লিনাক্স এর দাম উইন্ডোজ এর থেকে একটু কম। তো যদি বলে যে আমি উইন্ডোজ লাগাবো না, আমি লিনাক্স ইউজ করবো, তাহলে আপনি লিনাক্স অপারেটিং সিস্টেম এখানে ইউজ করেন, তখন কি, তাহলে আপনি লিনাক্স ইউজ করবেন, কারণ তাতে বাজেটের খরচের পরিমাণ অনেক কম আসবে, লিনাক্স এর দাম উইন্ডোজ এর থেকে কম। এই ক্ষেত্রে মাইক্রোসফট অফিস সফটওয়্যার দাম দিয়ে না কিনে অনলাইন থেকে ডাউনলোড করেও কাজ করা যেতে পারে বলে অভিমত প্রকাশ করতে পারেন ওই ব্যক্তি। মানে আপনি বিভিন্ন মাইক্রোসফট যে সফটওয়্যার গুলো আছে, কি কি আছে, ওই পাওয়ার পয়েন্ট আছে, এগুলো এক্সেল আছে, এগুলো আপনি বলতেছেন যে আমি, ওই লোকটা বলতেছে, মালিকটা বলতেছে যে আমি এগুলো দাম দিয়ে কিনবো না, মানে কিনা সফটওয়্যার গুলো আমি ইনস্টল করবো না, আপনি ইন্টারনেট থেকে সরাসরি অনলাইন থেকে ডাউনলোড করে তারপরে আমাকে ইনস্টল করে সবকিছু রেডি করে দেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, সর্বোপরি সব দিক থেকে সমন্বয় হওয়ার পর ইনস্টলেশন প্রক্রিয়া এর জন্য প্রয়োজনীয় খরচের বাজেটের ব্যাপারে প্রতিষ্ঠানের দায়িত্ববান ব্যক্তির কাছ থেকে অনুমতি নিন। অর্থাৎ আপনি যদি চান যে না, আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করা সফটওয়্যার গুলো ইনস্টল করবো না, কারণ পরবর্তী গুলোতে ঝামেলা হয়, ঝামেলা হলে আবার আপনাকে ডাকবে যে আপনি কি কাজ করে দিয়ে গেছেন, কেমন নেটওয়ার্ক আপনি ফিক্সড করে গেছেন, নেটওয়ার্কিং তো ভালো করেন নাই, দেখেন প্রবলেম হচ্ছে। তো তার থেকে ভালো কি সরাসরি লাইসেন্স আছে যেগুলোতে, সেগুলো কিনে নেওয়া। এখন মালিক বলতে পারে না, আমি এত টাকা খরচ করবো না, অনলাইনে যে পাওয়া যায় ওগুলোই আমাকে দেন,
তখন আপনি ওটাই দিবেন, কারণ তার থেকে সম্মতি নিয়ে নিবেন যে ঠিক আছে আমি অনলাইন থেকে তাহলে নামাই দিচ্ছি আপনাকে, কিন্তু পরবর্তীতে প্রবলেম হলে এটার জন্য এটার কোনো দায়ভার আমি নিব না। এটা এই কথাগুলো সব ক্লিয়ার করে দিবে। প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ। নেটওয়ার্ক সিস্টেমে একটা কম্পিউটার ইনস্টল করতে হলে যে যে সফটওয়্যার প্রয়োজন হয় তা সংগ্রহ করে কাজ শুরু করতে হয়। এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যারের দোকান থেকে সিডি ডিভিডি আকারে কেনা যেতে পারে, কিংবা বিভিন্ন সফটওয়্যার ভেন্ডর থেকে ক্রয় করে নেওয়া যেতে পারে। আবার ইন্টারনেট থেকে ডাউনলোড করা যেতে পারে। তার মানে কি, আমাকে যদি এই যে আমি নেটওয়ার্কিং করব, এখন আমার বিভিন্ন ধরনের সফটওয়্যার লাগবে। নেটওয়ার্কিং এর জন্য সফটওয়্যার যেগুলো লাগবে সেগুলো আমি আমার কালেকশনে রাখবো। কিভাবে রাখবো? হয় আমি বিভিন্ন দোকান থেকে সিডি ডিভিডি কিনে রাখবো, কিংবা কোনো দোকান থেকে আমি লাইসেন্স যে সফটওয়্যার গুলো আছে সেগুলো কিনে নিয়ে আসবো, অথবা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখে দিব, যাতে আমার হুট করে দরকার পড়লে আমার খোঁজাখুঁজি করতে না হয়, আমার হাতের কাছেই থাকে। প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহস্থল থেকে ডাউনলোড করা বা উপযুক্ত বিক্রেতা থেকে সংগ্রহ করা। কোনো কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমে কি করতে হয়, লিস্ট অনুসারে যেই সব সফটওয়্যার দরকার সেগুলো সব ইন্টারনেট থেকে সংগ্রহ করতে হয়। ওই একই কথা আবার বলছি এখানে। তারপরে কি বলছে, নেটওয়ার্ক কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করতে হবে। পরবর্তী পর্যায়ে বাস্তবিকভাবে একটা নেটওয়ার্ক কম্পিউটারে সফটওয়্যার গুলা ইনস্টল করতে হবে। নেটওয়ার্ক কম্পিউটার মানে কি, যে কম্পিউটারটা নেটওয়ার্কের আওতাভুক্ত, অর্থাৎ একটা নেটওয়ার্কের আন্ডারে আছে, সেখানে আমি এই সফটওয়্যার গুলা ইনস্টল করব। তারপরে বলছে গুরুত্বপূর্ণ সিমের ডাটা কনফিগারেশন ফাইলগুলো ব্যাকআপ, অর্থাৎ নতুন ইনস্টলেশনের যদি প্রয়োজন পড়ে তাহলে কি আগের যে সফটওয়্যার গুলো বা ডেটা গুলো আছে, এখন আপনি যে সবসময় একদম নতুন ফ্রেশ কম্পিউটারে নেটওয়ার্কিং করবেন এরকম তো না। নেটওয়ার্কিং করার জন্য আপনার আগের কম্পিউটার গুলোও থাকতে পারে ল্যাবে, যেখানে অনেক ধরনের ডেটা আছে, আরো অনেক ফাইল আছে, তারপরে পুরাতন কিছু সফটওয়্যার আছে। তো এগুলো কি করবেন, এগুলো কি আপনার নেটওয়ার্কিং এর কারণে যেন ওগুলো ভ্যানিশ না হয়ে যায়, কোনো প্রবলেম না হয় বা গায়েব না হয়ে যায়, এই জন্য ওগুলা আগে সংরক্ষণ করে রাখবেন, ব্যাকআপ ফাইল হিসেবে রেখে দিবেন। তারপরে আপনি আপনার কাজ করবেন যেন ওই সফটওয়্যার গুলা বা ওই ডেটা গুলোতে কোনো প্রবলেম না হয়। এটাই এখানে বলছি। যখনই কোনো কম্পিউটার নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হয় তখন তাতে যেসব পদ্ধতি প্রয়োগ করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ডেটা বা কনফিগারেশন ফাইল ব্যাকআপ রাখা। অর্থাৎ কোনো কম্পিউটারের ডেটা বা কনফিগারেশন ফাইল সংরক্ষিত করার জন্য একটা ডেটা ব্যাকআপ বা পুনরুদ্ধারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। ওই কথাগুলাই যেটা বললাম, যে আপনি যদি নেটওয়ার্কিং করেন তাহলে আপনার এই কম্পিউটারে আগের যেই ডেটাগুলো আছে এগুলো অবশ্যই আগে ব্যাকআপ হিসেবে রেখে নিবেন। কারণ যদি পরবর্তীতে ওনার বলে যে আমার আগের ডেটা কই, কি করছেন, আমার ওই ডেটাগুলো তো লাগবে, তাহলে তখন যেন আপনি তাকে দিতে পারেন, বা আপনি ব্যাকআপ হিসেবে রেখে দিলেন সে যেন ওটা বলতে না পারে যে আমার আগের ডেটাগুলো কই, সে যেন ওটা পেয়ে যায় তার কাজের সময়। ডেটা বা কনফিগারেশন ফাইল ব্যাকআপ রাখতে হলে যেসব বিষয়াবলী বিবেচনা করতে হয় তা হলো ওই ডেটাগুলো কতটা গুরুত্বপূর্ণ। ডেটার গুরুত্ব বিবেচনা করে এটা নিশ্চিত করতে হবে যে কখন কিভাবে ডেটাটি ব্যাকআপ রাখতে হবে, কত সময়ের জন্য ব্যাকআপ রাখতে হবে। তবে একটা বিষয় নিশ্চিত করতে হবে যে ডেটা যেন নিয়মিত ব্যাকআপ করতে হয়, তবে কম গুরুত্বপূর্ণ ডেটা বা ফাইল সমূহের জন্য এত কিছু বিবেচনা না করলেও চলবে। অর্থাৎ ডেটা তো আমার প্রতিদিনই, এখন ওই আগের কথা গেল অন্য আগের ডেটার, এখন আপনি নেটওয়ার্কিং করছেন, করা শেষ আপনার, তারপরে এখন আমি যে প্রতিদিন আপনার নেটওয়ার্কিংটা ইউজ করতেছি, কম্পিউটার ইউজ করতেছি, প্রতিদিন বিভিন্ন ধরনের ডেটা এখানে কালেক্ট হচ্ছে, নতুন নতুন ডেটা প্রসেস হচ্ছে। তো এখন এই ডেটাগুলোর কি করব, এই ডেটাগুলোর মধ্যে সব যদি আমি এখন ব্যাকআপ হিসেবে স্টোর করতেই থাকি তাহলে তো হবে না। কারণ এখানে অনেক ডেটা আছে যেগুলো ইম্পর্টেন্ট, অনেক ডেটা আছে যেগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। এজন্য আগে বুঝতে হবে যে কোন ডেটাটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। যেটা বেশি ইম্পর্টেন্ট ওইটা ব্যাকআপ হিসেবে থাকবে, যেটা তেমন ইম্পর্টেন্ট না সেটা ব্যাকআপ না রাখলেও চলবে।
এই দেখেন ছবির মধ্যে দিছে 1 2 3 4 চারটা স্টেপ দিয়ে দিছে, বলছে যে 1 নাম্বার স্টেপে কি হচ্ছে, স্টেপ 1 এ হচ্ছে ফাইলস আর সিলেক্টেড টু বি ব্যাকআপ। তার মানে যেই ফাইলগুলো আমি ব্যাকআপ হিসেবে চাচ্ছি সেই ফাইলগুলো ফার্স্টে সিলেক্ট করলাম। তারপর 2 নাম্বারে কি হচ্ছে, ফাইলস আর কম্প্রেসড এন্ড ইনক্রিপ্ট, অর্থাৎ ফাইলগুলোকে আমি কি করতেছি, ইনক্রিপ্ট করে রাখছি। ইনক্রিপ্ট করা মানে লক করে দিচ্ছি, ঠিক আছে, যেন এটা হারিয়ে না যায়। তারপরে বলছে ডেটা ইজ ট্রান্সফার্ড সিকিউরলি ওভার দ্য ইন্টারনেট টু দ্য রিমোট ব্যাকআপ সার্ভার। অর্থাৎ আমি যেখানে ব্যাকআপ হিসেবে নিচ্ছি, ধরেন আমি গুগল ড্রাইভে নিচ্ছি, এখন আমার কম্পিউটার থেকে গুগল ড্রাইভে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় যদি আমার ডেটাটা হারিয়ে যায় কিংবা লস্ট হয়ে যায় তাহলে তো প্রবলেম, তাই না? এই জন্য 2 নাম্বারের স্টেপে ফার্স্টে ডেটাগুলোকে ইনক্রিপ্ট করতে হবে। ইনক্রিপ্ট করা মানে লক করে ফেলতে হবে, তালা দিতে হবে। আমরা বাইরে যাওয়ার সময় যেমন বাসার তালা দিয়ে যাই, ওই তালা দেওয়াটা হচ্ছে বাসাটা আমি ইনক্রিপ্ট করে গেলাম। আর বাহির থেকে এসে যখন আমি তালা খুলে বাসায় ঢুকি, তার মানে হচ্ছে আমি বাসাটাকে ডিক্রিপ্ট করলাম। একটা হচ্ছে ইনক্রিপ্ট করা, একটা হচ্ছে ডিক্রিপ্ট করা। তেমনি আমার ফাইলগুলোকে ইনক্রিপ্ট করে তারপরে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে? তারপরে 4 নাম্বার স্টেপে বলছে যে ফাইলস ক্যান বি স্টোরড ইন দা ইভেন্ট অফ ডিজাস্টার। যেখানে আমি স্টোর করতে চাচ্ছি ফাইলগুলো সেখানে স্টোর হবে। তারপরে এখানে বলছে যে অনুমোদিত ইনস্টলেশন প্রক্রিয়া সফটওয়্যার অনুযায়ী নেটওয়ার্ক কম্পিউটারে ইনস্টল করা, অর্থাৎ যেই সফটওয়্যার গুলা অনুমোদিত, যেটা লাইসেন্স আছে, সেগুলা নেটওয়ার্কে কম্পিউটারে ইনস্টল করতে হবে। ইনস্টলেশনের পূর্বে যে প্রক্রিয়া নেওয়া হয়েছে সেই অনুযায়ী সফটওয়্যার নেটওয়ার্কভুক্ত তারপরে কম্পিউটারে ইনস্টল করতে হবে। যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজ করতে হয় তবে ওই অপারেটিং সিস্টেমের সফটওয়্যার ইনস্টলের রক্ষণাবেক্ষণের জন্য নেটওয়ার্ক অ্যাডমিন তার নিজে প্রতিষ্ঠানের জন্য অ্যাপ্লিকেশন, সার্ভিস প্যাক, আপগ্রেডেশন ফাইল সব সফটওয়্যার পরিচালনা করতে পারবে। সফটওয়্যার ম্যানেজমেন্ট কনসোল এমএমসি এর স্ন্যাপ ইন এর সাহায্যে ইউজার আর পিসি এর মধ্যে পলিসি সেটিং করে গ্রুপ পলিসি নির্ধারণ করতে হবে। মানে যে হচ্ছে আমি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি তাহলে কি অপারেটিং সিস্টেমে এর মধ্যে তো অনেক ধরনের সফটওয়্যার আছে, ডেটা আছে, তাই না, ইনফরমেশন আছে। এখন এটাকে লক করে রাখার জন্য এই অপারেটিং সিস্টেমটা আমরা পাসওয়ার্ড ইউজ করি না। আমরা অনেক সময় লগইন কি কম্পিউটার অন করার পরে বলে না যে পাসওয়ার্ড দিতে হবে, লগ ইন করতে হবে, সেটাই বলছে যে আমরা মাইক্রোসফট ম্যানেজমেন্ট কনসোলের সাহায্যে, স্ন্যাপ-ইন এর সাহায্যে তারপরে কি করতে পারি, ইউজার আর পিসির মধ্যে একটা পলিসি সেটিং করতে পারি। অর্থাৎ আমি হচ্ছে ইউজার, আমার এই কম্পিউটারটা হচ্ছে পিসি, এখন আমাদের দুইজনের মধ্যে একটা পলিসি সেটিং থাকবে। তারপরে বলছে সিস্টেম অ্যাডমিন যিনি থাকেন তিনি সাধারণত এমন সফটওয়্যার ইনস্টল করেন যা সবসময় ইউজারদের জন্য প্রয়োজনীয়। অর্থাৎ সিস্টেম অ্যাডমিনে অযথা বা অপ্রয়োজনীয় কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকে না। অর্থাৎ সিস্টেম অ্যাডমিন ব্যবহারকারী বা ইউজারদের জন্য এমন সফটওয়্যারই ফিক্সড করে দেয় যা দ্বারা ইউজাররা তাদের কাজ সম্পন্ন করতে পারবে। এখানে অনেকগুলা সফটওয়্যারের ছবি দেয়া আছে, এই প্রতিটা সফটওয়্যারই হচ্ছে ইউজফুল, কোনোটা আনইউজেবল না। অর্থাৎ ইউজারের সবগুলো সফটওয়্যারই কোনো না কোনো ইউজারের এই সফটওয়্যার গুলোর দরকার পড়ে, কারণ একটা পিসির জন্য তার একটা ফিক্সড ইউজার থাকে না ল্যাব গুলোতে বা অফিস গুলোতে। তো এই প্রতিটা সফটওয়্যারই হচ্ছে ইউজফুল। তারপরে বলছে ইনস্টলেশনের পদ্ধতি প্রতিষ্ঠান বা ক্লায়েন্টের গাইডলাইন্স দ্বারা সর্বদা অনুসরণ করা। অর্থাৎ আমি যদি একটা সফটওয়্যার ইনস্টল করি তাহলে কি সেটা ওই অর্গানাইজেশনেরও কিছু গাইডলাইন্স ফলো করবে। অর্থাৎ যেই অর্গানাইজেশন, যে প্রতিষ্ঠানের জন্য আমি ইনস্টল করতেছি বা নেটওয়ার্কিং করতেছি, কোনো প্রতিষ্ঠান বা ক্লায়েন্টের নেটওয়ার্কে যদি সফটওয়্যার ইনস্টল করতে হয় সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান বা ক্লায়েন্টের অনুসৃত পদ্ধতি অনুসরণ করা বাঞ্ছনীয়। অর্থাৎ আপনি যদি আমার প্রতিষ্ঠানে কোনো নেটওয়ার্কিং এর কাজের জন্য আসেন, নেটওয়ার্কিং এর কাজ করেন, তাহলে আপনাকে আমার প্রতিষ্ঠানের কিছু নিয়ম মানতে হবে।
তেমনি আমি যদি আপনার প্রতিষ্ঠানে একটা নেটওয়ার্কিং এর কাজ করতে চাই, তাহলে আমারও আপনি আমাকে অবশ্যই বলবেন যে দেখেন আমার প্রতিষ্ঠানে এই রুলস গুলো আছে, এগুলো আপনার ফলো করতে হবে, এগুলো মাথায় রেখে আপনি কাজ করবেন। এটা করা হচ্ছে মাস্ট, এটা করাই হচ্ছে বাঞ্ছনীয়। তবে এক্ষেত্রে নেটওয়ার্কের অ্যাডমিনের কিছু নিজস্ব পদ্ধতি থাকতে পারে। মানে আপনি কাজ করতে আসছেন ঠিক আছে, বা আমি কাজ করতে গেছি ঠিক আছে, কিন্তু আমারও তো কাজ করার নিজস্ব কিছু পদ্ধতি থাকতে পারে যা ওই নেটওয়ার্কে প্রয়োগ করলে তার কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। এখন সেক্ষেত্রে কি করব, নেটওয়ার্ক অ্যাডমিন এমন অনেক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল করে যা ইউজাররা আরো বেশি উপকৃত হতে পারে। আর ওই সফটওয়্যার শুধুমাত্র সার্ভার এন্ডে থাকবে নাকি ক্লায়েন্ট এন্ডে থাকবে তা নিশ্চিত করে দেয়। আবার অ্যাডমিন চাইলে এমন ব্যবস্থাও করতে পারে যে ব্যবহারকারী কম্পিউটারে নির্ধারিত অ্যাপ্লিকেশন গুলো সক্রিয়ভাবে পাওয়া যায়। অর্থাৎ নেটওয়ার্ক অ্যাডমিন এমন ভাবে সফটওয়্যার গুলো ইনস্টল করে যাবে যাতে যদি যেন এটা সার্ভার ইন্ডিয়াও পাওয়া যায় আবার ক্লায়েন্ট ইন্ডিয়াও পাওয়া যায়। ক্লায়েন্ট যদি ইউজ করতে চায় তাহলে সে যেন সহজে পেয়ে যায় এরকম। ইনস্টলেশন ডিস্ক বা লাইসেন্স যথাযথ স্থানে সংরক্ষণ করা, অর্থাৎ যে ডিস্ক দ্বারা আমি তো একটা ডিস্ক দিয়ে কম্পিউটারের মধ্যে সফটওয়্যারটা ইনস্টল করতেছি, তাই না? ধরেন আমি ডিস্ক দিয়েই করতেছি। এখন সেক্ষেত্রে কি হবে, তা অবশ্যই লাইসেন্সকৃত হতে হবে। আর সেই ডিস্ক বা তার লাইসেন্স অবশ্যই একটা সুরক্ষিত জায়গায় রাখতে হবে। অর্থাৎ এই হেডলাইন দেখেই আপনারা বুঝতে পারতেছেন কি বলছে। বলছে যে ইনস্টলেশন যে ডিস্ক, ধরেন আমি সিডি কিনে নিয়ে আসছি কিন্তু সেটা লাইসেন্স করা সিডি, ঠিক আছে, লাইসেন্স করা সফটওয়্যার আছে ওখানে। তো এখন ওই ডিস্কটা, ওই সিডিটা আর ওই যে লাইসেন্সটা দুইটাই আমার খুব সেফলি রাখতে হবে, সুরক্ষিত জায়গায় রাখতে হবে। মূলত লাইসেন্সকৃত সফটওয়্যারের মূল্য অনেক বেশি হয়ে থাকে। যেমন আমি বললাম যে উইন্ডোজ, লাইসেন্স করা উইন্ডোজ যদি আপনি চান তাহলে সেই উইন্ডোজের লাইসেন্সকৃত উইন্ডোজের দাম হয় 3.5 থেকে 4,000 টাকা, বেশিও থাকে। তো ওইটাই বলছে যে এই লাইসেন্সকৃত সফটওয়্যারের মূল্য অনেক বেশি হয়ে থাকে, তাই এই ডিস্ক বা লাইসেন্স দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা সুরক্ষিত কোনো জায়গায় সংরক্ষণ করতে হবে। সাধারণত সফটওয়্যারের ডিস্ক একটা ডিস্ক বক্স বা ডিস্ক ক্যাসিং এ রাখলে ডাস্ট বা অ্যাটাক করতে পারে না। অর্থাৎ আমি খুবই মানে সিডি লাইসেন্স করা সিডি 3,500 টাকা দিয়ে একটা সিডি কিনে আনলাম, এখন এটা এনে এদিক সেদিক ফেলে ইনস্টল করার পর এদিক সেদিক ফেলে রাখলে হবে না। যেহেতু সিডির সাথে একটা ডিস্ক বক্স বা ডিস্ক কেসিং থাকে, ওইটার ভিতরে রাখতে হবে যাতে কোনো ধুলোবালি ময়লা না পড়ে। তো সিডিতে যদি ধুলোবালি পড়ে, ময়লা পড়ে, সেখান থেকে স্ক্র্যাচ হয়, আর স্ক্র্যাচ হলে তখন আর ওই সিডি চলে না। আর ডিস্ক কেসিং যদি আলমারি বা ওয়ার্ড্রোবে তালাবদ্ধ থাকে তাহলে তো ঠিক আছে। তবে এক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ, যদি এই ডিস্ক বহুল ব্যবহৃত কোনো আইটিইএম হয়ে থাকে তাহলে এটি যিনি ব্যবহার করে থাকেন তার কাছে রাখলেই ভালো হবে, নাকি অ্যাডমিন লেভেলের কারো কাছে রাখলে ভালো হবে, সেটা বিবেচনার দাবি রাখে। অর্থাৎ এই ডিস্কটা যদি অনেকবার ব্যবহার হয় অফিসের মধ্যে, তাহলে এটা আসলে কার কাছে থাকলে বেশি বেটার, যাতে নেক্সট টাইম ইউজের জন্য ইজিলি পাওয়া যায়, মালিকের কাছে নাকি অ্যাডমিন লেভেলের কারো কাছে, সেটা একটা বিবেচনার বিষয়। এটা ডিপেন্ড করে অফিস কেমন বা অফিসে কি রুলস ফলো হয় সেটার উপর। এই যে এখানে একটা উইন্ডোজ ড্রাইভ, উইন্ডোজ সিডির ছবি দিয়ে দিছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা লাইসেন্স করা উইন্ডোজ। এটার দাম প্রায় 3,500 টাকার মতো পড়ে। তারপরে বলছি ইনস্টলেশন প্রক্রিয়া নথিভুতকরণ। প্রক্রিয়া শাহরিয়ার শাহরিয়ার শাকিল আইসি আবার চলে গেছে কেন ক্লাসের থেকে? যখন কোনো নেটওয়ার্কভুক্ত কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করার কাজ সম্পন্ন হয় তখন ওই কাজের প্রক্রিয়া যাতে পরবর্তী একইভাবে ফলো আপ করা যায় সেজন্য পুরো প্রক্রিয়া নথিভুত বা ডকুমেন্টেশন করা প্রয়োজন। মানে আপনি যে নেটওয়ার্কিংটা করতেছেন, নেটওয়ার্কিং করলেন, এখন
এই ফলো আপটা কোনটা কিভাবে করলেন, কোনটার পরে কোন কাজ করলেন, সেই ফলো আপটা প্রক্রিয়াগুলা একটা ডকুমেন্টেশনের মধ্যে নথিভুক্ত করে রাখা, মানে লিখে রাখা প্রয়োজন, যাতে পরবর্তীতে যদি আরো একজন বা অন্য কেউ এই সেম কাজগুলা করে, তাহলে সে যেন দেখে সঠিকভাবে কাজটা করতে পারে। তারপরে বলছে সফটওয়্যার কনফিগারেশন টিউনিং। নেটওয়ার্কযুক্ত কম্পিউটারে যখনই কোনো সফটওয়্যার ইনস্টল করা হয় তখন ওই সফটওয়্যারের কনফিগারেশন বা টিউনিং করতে হয়। অর্থাৎ একটা কম্পিউটার যদি নেটওয়ার্কযুক্ত হয় আর সেখানে যদি আমি একটা সফটওয়্যার ইনস্টল করতে চাই, তাহলে সেই সফটওয়্যারের অবশ্যই টিউনিং করতে হবে বা কনফিগারেশন টিউনিং করতে হবে। অর্থাৎ কনফিগারেশনটা কি সেটা ভালোভাবে টিউনিং করে তারপর বাকি কাজ করতে হবে। সফটওয়্যারের বৈশিষ্ট্য ও উৎপাদন সমূহের কনফিগারেশনের দ্বারা সর্বোত্তম কার্যক্ষমতা নিশ্চিত করা। এর মানে কি? এর মানে হচ্ছে নেটওয়ার্কযুক্ত একটা কম্পিউটার আছে, সেখানে সফটওয়্যার আমি ইনস্টল করব। এখন সফটওয়্যারটার কোন কোন প্যারামিটার বা কনফিগারেশন টিউনিং করতে হবে যে ওই সফটওয়্যারটা সর্বোত্তম কার্যক্ষমতা নিশ্চিত করা হয়। যেমন একটা অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে যদি বিশেষ করে উইন্ডোজ ওএস হয়, তাহলে তাহলে সার্ভিস প্যাকটা ইনস্টল করলে ভালো হবে। অর্থাৎ আমার অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয়, তাহলে সেক্ষেত্রে আমি যদি সার্ভিস প্যাক ইনস্টল করে দেই, তাহলে সেটা ভালো হবে। কারণ আবার ওই সার্ভিস প্যাকের সাথে যদি 32 বিট ভালো হয় অ্যাডজাস্ট করে, তাহলে 32 বিট আমি দিব। আর যদি ওই উইন্ডোজটা 64 বিটের হয়, তাহলে 64 বিটের একটা সার্ভিস প্যাক আমি দিব। যদি লিনাক্স ওএস হয়, তাহলে সেক্ষেত্রে টেক্সট মোড ইনস্টল করতে হবে, নাকি জিইউআই মোড ইনস্টল করতে হবে তা নিশ্চিত করতে হবে। এটা ডিপেন্ড করে যে আপনি কোন লিনাক্সটা ইনস্টল করছেন সেটার উপর। এভাবে সকল সফটওয়্যারের কনফিগারেশন টিউনিং করে নিলে আর কোনো সমস্যার উদ্ভাবন হয় না। যেমন আপনার উইন্ডোজ যদি 32 বিটের হয়, সেখানে তো আর 64 বিটের অন্য কোনো সফটওয়্যার চলবে না। তেমনি আপনার উইন্ডোজ যদি আবার 64 বিটের হয়, সেখানে আবার 32 বিটের অন্য সফটওয়্যার গুলা ইনস্টল হবে না। তাই আপনার আগে টিউনিং করে জানতে হবে যে এটা কত বিটের মধ্যে আছে, উইন্ডোজটা 32 নাকি 64। সেই অনুসারে আপনি সার্ভিস প্যাকটা নামিয়ে ইনস্টল করে দেবেন। এই কথাটাই সেখানে কি করতে, এখানে একটা টেবিল আকারে লিখে দিচ্ছে, একটা ত্রিভুজের মতো টেবিল। এটার নাম কি? ধরা যাক কেউ যদি ওরাকল সফটওয়্যার ইনস্টল করতে চায়, তবে উপরিউক্ত মডেলটি অনুসরণ করে স্টেপ বাই স্টেপ টিউনিং সেট করলেই হবে। এখানে টিউনিং এর প্রসেস বলছে, প্রসেস যে আমি যদি একটা সফটওয়্যার ইনস্টল করতে চাই, তাহলে সেখানে কিভাবে টিউনিং করব। এখন যদি আমি ওরাকলের কোনো সফটওয়্যার ইনস্টল করি, তাহলে এই উপরে যে টেবিলটা দিয়ে দিছে এই স্টেপ গুলো ফলো করলেই হবে। অর্থাৎ প্রথমে সার্ভার টিউনিং করতে হবে। এই যে একদম উপরে কি দিছে? সার্ভার টিউনিং। এই সার্ভার টিউনিং এর মধ্যে কি আছে? ডিস্ক আছে, র্যাম আছে, সিপিইউ আছে। তো সেখানে কি কাজ হবে? তারপরে হচ্ছে ইনস্টেন্স ওয়ার্কলোড টিউন করতে হবে, এরপর ইনস্টেন্স অবজেক্ট টিউন, সবশেষে এসকিউএল স্টেটমেন্ট টিউনিং করতে হবে। এভাবে যখন যে সফটওয়্যার ইনস্টল করা হবে, তখন তার প্যারামিটার কনফিগারেশন সঠিক ও সর্বোত্তম ব্যবহারের জন্য টিউনিং করে নিতে হবে। অর্থাৎ প্রথমে যদি সার্ভার টিউনিং করি, সেখানে ডিস্ক থাকবে, র্যাম থাকবে, সিপিইউ এর কাজ থাকবে। তারপর বলছে ইনস্টেন্স ওয়ার্কলোড টিউনিং, সেখানে আমি প্যারামিটার গুলো আগে ঠিক করে নেব। তারপরে ইনস্টেন্স অবজেক্ট টিউনিং এর ক্ষেত্রে র প্যাকিং বা টেবিলের যে লোকেশন গুলো থাকে, ক্যাচিং এর লোকেশন গুলো থাকে, সেগুলো ফিক্সড করে নেব। এবং সব শেষে হচ্ছে এসকিউএল। এসকিউএল কি? ডেটা ম্যানেজমেন্টের জন্য যে সফটওয়্যার, সেটাকে ইনস্টল করব সবার শেষে। এসকিউএল ইনস্টল হবে সবার শেষে। ক্লায়েন্টকে প্রয়োজনীয় নির্দেশাবলী নির্ধারণ ও প্রদান করা। এখন একটা নেটওয়ার্ক কম্পিউটারে যদি সফটওয়্যার ইনস্টল করি, তারপরে কি করতে হবে? সবকিছু আমি ইনস্টল করে দিলাম, এখন যে এটা ইউজ করবে, যে হচ্ছে ক্লায়েন্ট, তাকে সবকিছু বুঝাই দিতে হবে, তাই না? ব্যবহার বিধির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত সম্পর্কে ক্লায়েন্টকে
কি করতে হবে, সফটওয়্যার গুলা বুঝিয়ে দিতে হবে যে কিভাবে ইউজ করতে হবে, কোনটা কোথায় আছে, সবকিছু একটা ম্যানুয়াল বুঝিয়ে দিতে হবে। তারপর বলছে সফটওয়্যারের ম্যানুয়াল বা ব্যবহার বিধি নির্দেশনামালা নথিভুক্তকরণ। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়াল কি, আমরা যখন কোনো সফটওয়্যার কিনে নিয়ে আসি বা ধরেন ল্যাপটপ, মোবাইল বা কোনো ডিভাইস কিনে নিয়ে আসি, ওটার সাথে একটা ইউজার ম্যানুয়াল থাকে। ইউজার ম্যানুয়াল হচ্ছে যে ওটা ইউজ করবে সে যেন এই ম্যানুয়াল, এই বইটা পড়ে বুঝতে পারে, এই বইটা পড়ে বুঝতে পারে যে এই সফটওয়্যারটা বা এই ডিভাইসটা কিভাবে অপারেট করতে হয়, কিভাবে কাজ করতে হয়। তারপরে আরেকটা আছে হচ্ছে সফটওয়্যার ম্যানুয়াল। সফটওয়্যার ম্যানুয়ালের মধ্যে সফটওয়্যারটার রিলেটেড সবকিছু ডিটেলস থাকে, যে এটা কিভাবে অপারেট করতে হবে, ইনস্টল করতে হবে, সবকিছু ডিটেলস দেওয়া থাকে। এখানে এই টেবিলটা কি, এই লিস্ট অফ সফটওয়্যার অ্যাপ্লিকেশন টু মেক আ ম্যানুয়াল, এখানে কিছু সফটওয়্যার অ্যাপ্লিকেশনের লিস্ট দেয়া আছে। যেমন অডোবি আছে, তারপর ইলাস্ট্রেটর আছে, এখানে কি মাইক্রোসফট সফটওয়্যার গুলো আছে, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল। হুম। প্রতিষ্ঠানের যথাযোগ্য ব্যক্তির প্রশিক্ষণের প্রয়োজন হলে তা অবহিত করা। অর্থাৎ আপনি তো নেটওয়ার্কিং করে দিলেন, এখন ধরেন একজন মেইন থাকবে সেখানে, এন্ড আপনি নেটওয়ার্কিং করে দিচ্ছেন, আপনার কাজ শেষ, আপনি চলে যাবেন, কিন্তু চলে যাওয়ার আগে যদি ইউজার একজন হয়, ইউজারকে সেটা বুঝাই যাবেন। আর যদি ইউজার অনেক হয় তাহলে অবশ্যই ওখানে একজন ব্যক্তি থাকবে যে হচ্ছে বাকি ইউজারকে সব সময় বুঝাবে বা হেল্প করবে, যদি তারা না বুঝতে পারে, তাদের কোনো প্রবলেম ফেস করে, তাহলে তাদেরকে হেল্প করবে। তখন আপনি কি করবেন, ওই প্রতিষ্ঠানের ওই একজন ব্যক্তিকে সঠিকভাবে সবকিছু শিখাই দিয়ে যাবেন যে এটার পরে এই কাজ হবে, এটার পরে এই কাজ হবে, সফটওয়্যার গুলো এইভাবে কাজ করবে। তারপরে কোন প্রতিষ্ঠানের নেটওয়ার্ককৃত কম্পিউটারে নতুন সফটওয়্যার ইনস্টল করা হলে তা যেসব ইউজার বা ব্যক্তিবর্গ ব্যবহার করবে, যদি তাদের জন্য একটির ব্যবহার একদম নতুন হয় আর অপরিচিত হয়, তাহলে এই সফটওয়্যার ব্যবহারের জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ধরেন আপনি উম একটা অফিস আছে যেখানে এখনো সফটওয়্যারের ইউজ করা শুরু হয়নি, সেখানে গিয়ে যদি আপনি সফটওয়্যার ইনস্টল করে সব নেটওয়ার্কিং করে তাদেরকে দিয়ে আসেন যে হ্যাঁ এখন থেকে আপনাদের কাজগুলা ইজি হবে, যেমন রেজিস্টার, খাতার মধ্যে রেজিস্টার না করে আপনি এই সফটওয়্যার ইউজ করে অনলাইনে রেজিস্টার করতে পারবেন। তো সে এই ব্যাপারে কোনো কিছুই জানে না যে অনলাইনে কিভাবে কি করতে হয় বা এই সফটওয়্যারটা কিভাবে ইউজ করতে হয়, একদম অপরিচিত। সেক্ষেত্রে কি করতে হবে, তাকে প্রশিক্ষণের একটা ব্যবস্থা দিতে হবে, তাকে শেখাতে হবে যে এই সফটওয়্যারটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে অপারেট করতে হয়, সবকিছু তাকে ট্রেনিং দিতে হবে। ট্রেনিংটা আপনি নিতে পারেন ক্লাসরুম ট্রেনিং হিসেবে, ট্রেনিংটা আপনি দিতে পারেন অনলাইন ট্রেনিং হিসেবে। অর্থাৎ